আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আহিয়ান অনন্যার দুহাত দেয়ালে শক্ত করে চেপে ধরে অনন্যার গলায় মুখ ডুবিয়ে দিল। অনন্যা তো জমে বরফ হয়ে যায় অবস্থা, কিন্তু বরফ হওয়ার আগেই গলায় ব্যথা অনুভব করলো। আহ, ছাড়ুন, কি করছেন কি? আহিয়ান অনন্যার গলায় কিস নয়, বাইট করেছে। কেন সুইটার, তুমি কি ভেবেছিলে তোমার সাথে রোম্যান্স করব? প্লিজ ছাড়ুন আমায়, লাগছে আমার। খুব লাগছে তাই না? আমারও লেগেছিল যখন আমার ভালোবাসা অপেক্ষা করে অন্য কারো জন্য বউ সেজে বসেছিলি। প্লিজ আমার হাতটা ছাড়ুন। যা, ছেড়ে দিলাম। আর শোন, এই করিডোর এই থাকবি, তুই ভুলেও যেন রুমের কিংবা বেডের ত্রিসীমানায় না দেখি। বলেই ধাক্কা দিয়ে করিডোরে ফেলে দিলেন অনন্যাকে, আর ভিতর থেকে দরজা বন্ধ করে দিল আহিয়ান। প্লিজ দরজাটা খুলুন, আমি বেডে শুব না, প্লিজ ফ্লোরে শুতে দিন আমায়। আমার একা থাকতে ভয় করে, তার মধ্যে বাহিরে এই অন্ধকার আমার খুব ভয় করছে। কথাটা বলার সাথে সাথেই করিডোরের লাইট অফ করে দিল। একদম চুপ, একটা কথাও যেন না শুনি আমি, না হলে করিডোরেও জায়গা হবে না। হাত জোরে চাপ দিয়ে ধরাতে কাচের চুড়ি ভেঙে হাতে বিঁধে গেছে, রক্ত বের হচ্ছে। ব্যথা প্লাস ভয়ে হাত পা জড়সড় হয়ে আসছে। অনন্যার ব্যথা সহ্য হচ্ছে না, চোখ দিয়ে একাই পানি পড়ছে। কি এমন করেছি যার জন্য উনি এরকম ব্যবহার করলেন? ৪৫ মিনিট আগে একটা ফুল দিয়ে সাজানো ঘরে বউ সাজিয়ে বসিয়ে দিয়ে চলে গেল অনন্যার ননদিনী আহিয়া। খুব অদ্ভুত অনুভূতি কাজ করছে মনের মধ্যে। কেন এমনটা হলো? আমার মনে হাজারো প্রশ্ন। এরকমটা তো হওয়ার ছিল না। উনি কি এত কিছুর পর আমায় ভালোবেসে মেনে নেবে? এসব ভাবতে ভাবতেই কখন যে দু চোখের পাতা লেগে গিয়েছিল বুঝতেই পারিনি অনন্যা। হঠাৎ কারো টানে বিছানা থেকে নিচে পড়ে গেল অনন্যা। তাকিয়ে দেখে আহিয়ান ভয়ে হাত পা কাঁপছে। ওর কারণ ঘটনাটা এত দ্রুত হয়েছে, কিছু টের পাওয়ার আগেই নিচে পড়ে গিয়েছে। তারপর আহিয়ান অনন্যার সামনে হাঁটু গেড়ে বসে অন্যা গাল জোরে চেপে ধরে। কি ভেবেছিস তোকে আমার মনের রানী করে রাখবো? তাহলে ভুল ভাবছিস। আহিয়ান চৌধুরী দ্বিতীয়বার কাউকে সুযোগ দেয় না, আর প্রথম সুযোগটা তুই নিজে নষ্ট করেছিস। আমাকে দিনের পর দিন রিজেক্ট করা শাস্তি তো তোকে পেতেই হবে। প্রতিটা ভুলের মাসুল তোকে দিতে হবে। মিস আদ্রিতা জান্নাত অনন্যা, ওপস সরি, মিসেস আহিয়ান চৌধুরী। আহিয়ানের কথা শুনে অনন্যার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি এ কোন আহিয়ানকে দেখছি? এই আহিয়ানকে তো আমি চিনি না। এই মানুষটাই কি সেই যে আমার সামনে তার ভালোবাসার দাবি নিয়ে আসতো? কিন্তু আমি নিরুপায় ছিলাম, তার ভালোবাসার ডাকে সাড়া দিতে পারিনি। বারবার তাকে ফিরিয়ে দিয়েছি। তবুও নিজেকে সামলে প্রশ্নের তীর ছুড়ে দিল আহিয়ানের দিকে। তাহলে কেন বিয়ে করলেন আমায়? প্রতিশোধ নেওয়ার জন্য। মানে? আমাকে রিজেক্ট করার প্রতিশোধ। আহিয়ান চৌধুরীকে রিজেক্ট করেছিস, তার প্রতিশোধ, তার শাস্তি তো তোকে পেতেই হবে। দেখুন, কেন আপনাকে বারবার ফিরিয়ে দিয়েছি তার কারণটা তো আপনি জানেন। তাহলে কেন এমন করছেন? এখানে আমার কিচ্ছু করার ছিল না। আমি যে ওয়াদাবদ্ধ ছিলাম আমার আব্বুর কাছে, আর আব্বুর কথাতেই আব্বুর পছন্দ করা ছেলেটিকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। কিন্তু ভাগ্যের ফেরে সেই আপনাকেই বিয়ে করতে হলো, সেটাও আব্বুর ইচ্ছেতেই। অনন্যার কথা শুনে আহিয়ান দাঁড়িয়ে গেল, সাথে সাথে অনন্যাও দাঁড়ালো। বেশ তো, এতই যখন আব্বু আব্বু করিস, দেখ তবে তোর আব্বুর পছন্দ করা জীবনে কত সুখ। বলেই উনি অনন্যার দুহাত দেয়ালে শক্ত করে চেপে ধরে গলায় মুখ ডুবিয়ে দিল। আহ, কি করছেন কি? ছাড়ুন, লাগছে আমার। কেন সুইটার, তুমি কি ভেবেছিলে তোমার সাথে রোম্যান্স করব? প্লিজ ছাড়ুন আমায়, লাগছে আমার। খুব লাগছে তাই না? আমারও লেগেছিল যখন আমার সামনে অন্য কারোর জন্য বউ সেজে বসেছিলি তখন। তারপরের ঘটনা তো আপনারা জানেনই। এসব ভাবতে ভাবতে আর কাঁদতে কাঁদতে বেলকুনিতে ঘুমিয়ে পড়ে অনন্যা। সকালটা কি আরো খারাপভাবে শুরু হবে অনন্যার। দরজায় একের পর এক নক পড়াতে আহিয়ান জেগে যায়। ঘুম ঘুম চোখে দরজা খুলতে গিয়ে
কিছু একটা ভেবে দাঁড়িয়ে যায়। দরজা না খুলে জিজ্ঞেস করে, কে? আমি ভাইয়া, দরজাটা খোল। কয়টা বাজে খেয়াল আছে? আহিয়ান কণ্ঠ শুনে বুকে ফু দিয়ে ঘড়ির দিকে তাকালো। তুই যা, আমি আসছি। কিরে ভাইয়া, দরজা খুলছিস না কেন? তুই কি যাবি নাকি আমি আসবো? যাচ্ছি যাচ্ছি, তোমার বউকে তুমিই দেখো। মহারানীর তো ঘুম ভাঙার কোনো নামই নেই। করিডোরে গিয়ে অনন্যার মুখ দেখে আহিয়ানের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। চোখের নিচে কাজল লেপ্টে আছে, চোখ মুখ ফুলে আছে, চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। পরক্ষণেই আহিয়ান চোখ মুখ শক্ত করে। না, আমাকে দুর্বল হলে চলবে না। যে আমার ভালোবাসাকে বারবার ফিরিয়ে দিয়েছে, যে আমার কথা ভাবেনি, আমি কেন তার কথা ভাববো? মহারানী উঠেন, সকাল 9টা বাজতে চলল। কয়েকবার ডাকার পরেও অনন্যার কোনো সাড়া না পেয়ে আহিয়ান রেগে ওয়াশরুম থেকে এক মগ পানি অনন্যার উপর ঢেলে দেয়। পানি শরীরে পড়াতে অনন্যা ধীরে ধীরে চোখ মেলে তাকালো। মহারানী দিব্যি আরামে ঘুমাচ্ছিলেন। আমাকে কি চাকর পেয়েছেন? ঘুম থেকে ডেকে তুলবো? এটা যেন ফার্দার না হয়। বলেই রুমে চলে গেল। অনন্যার অন্ধকারে ফোবিয়া আছে, যার কারণে কাল রাতে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। আর আহিয়ান পানি ঢালাতে অ্যাডভান্টেজ হয়েছে, জ্ঞান ফিরেছে। সকাল সকাল আহিয়ানের থেকে এমন কড়া কড়া কথা শুনে মন খারাপ হয়ে গেল অনন্যার। কি আর করার, এটাই হয়তো ভাগ্যে ছিল। মনের অজান্তে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অনন্যার। বেলকুনি থেকে উঠে রুমে চলে গেল অনন্যা। পানি পরে শাড়িটা ভিজে গেছে, চেঞ্জ করতে হবে। কিন্তু এখন আরেক বিপত্তি, আহিয়ানদের বাড়িতে তো কোনো কাপড় নেই। অনন্যা আহিয়ানের সাথে বিয়েটা তো হয়েছে অ্যাক্সিডেন্টলি। অনন্যা রুমে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। এক করে মুখটা শুকনো শুকনো লাগছে, আর মুখে ফুটে আছে স্পষ্ট চিন্তার ছাপ। আহিয়ানের আর বুঝতে বাকি রইল না কি এত চিন্তা করছে অনন্যা। একবার অনন্যার দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল আহিয়ান। কিছুক্ষণ পর হাতে শাড়ি আর কিছু অর্নামেন্টস নিয়ে রুমে এলো আহিয়া। ভাবি, তুমি এমন কেন বলো তো? হঠাৎ আহিয়ার এমন প্রশ্নে কিছুটা ঘাবড়ে গেল অনন্যা। কি এমন করেছে সেটা ভাবতে লাগলো। আহিয়া আবার বলে উঠল, ভাবি, তোমার যে শাড়ি ভিজে গেছে আর তুমি এখনো এই অবস্থায় দাঁড়িয়ে আছো, ঠান্ডা লাগবে তো। এতক্ষণে অনন্যা বুঝতে পারলো কেন এমনটা বলল আহিয়া। আসলে আমার তো এই বাড়িতে কোনো জামা কাপড় নেই, তাই আর কি। ভাবি, তুমি আমার সাথে কোনো সংকোচবোধ নিয়ে কথা বলবে না। তুমি সব সময় আমার সাথে বন্ধুর মতো কথা বলবে। তোমার ভালো লাগা, খারাপ লাগা সব কি বলবে তো। হুম। আর তুমি হচ্ছ আহিয়ার চৌধুরীর বউ, তোমার কি শাড়ির অভাব হবে? এই নাও, এখান থেকে আপাতত একটা শাড়ি আর কিছু অর্নামেন্ট পরে নিচে এসো। অনন্যা এখনো সেখানে দাঁড়িয়ে আছে। আহিয়া অনন্যার মুখ দেখে বুঝতে পারল অনন্যা শাড়ি পরতে পারে না, কারণ অনন্যা একবার শাড়ির দিকে তাকাচ্ছে আর একবার আহিয়ার দিকে। বুঝতে পেরেছি, শাড়ি পরতে পারো না, তাই তো? অনন্যা মাথা নেড়ে হ্যাঁ করলো। আহিয়া মুচকি এসে, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি। আসলে আমিও শাড়ি পরতে পারি না, ইভেন হ্যান্ডেলও করতে পারি না। অনন্যা ফ্রেশ হয়ে ব্লাউজ আর পেটিকোট পরে বসে আছে সোফায়। বারবার দরজার দিকে উকি দিচ্ছে, এখনো কেউ আসছে না কেন। দরজা খোলার আওয়াজে একটা স্বস্তির নিঃশ্বাস নিল, কিন্তু স্বস্তির নিঃশ্বাসটা অস্বস্তিতে পরিণত হলো, কারণ সামনের মানুষটি আহিয়ান। এই অবস্থায় আহিয়ানকে দেখে বুকের ভিতর লাপডাপ দৌড়াদৌড়ি করছে। বহু কষ্টে নিজেকে শক্ত করে বসে আছে অনন্যা। আহিয়ান ধীর পায়ে এগিয়ে আসছে অনন্যার দিকে। যেই না আহিয়ান একটু নিচের দিকে ঝুঁকলো, সাথে সাথে অনন্যা ভয়ে চোখ বন্ধ করে ফেললো। কি চিপ চিন্তা ভাবনা তোমার, ইডিয়েট কোথাকার! আমার ফোনটা ছিল সেন্টার টেবিলে, ওটাই নিতে গিয়েছিলাম। আর তুমি কোন সাগরে হারিয়ে গিয়েছিলে? বলেই রুম থেকে চলে গেল আহিয়ান। অনন্যা নিজের বুকে 3বার বিসমিল্লা বলে ফু দিয়ে নিল। এখন ঠিক লাগছে। আহ, কি শান্তি। উনি রুমে কিংবা আমার আশেপাশে থাকলে শান্তির মা ইন্ডিয়া চলে যায় মেবি। আহিয়ানের মা আফিয়া চৌধুরী এসে অনন্যাকে শাড়ি পরিয়ে দেয়। শোন অনন্যা, আমি কিন্তু তোকে নিজের মেয়ের মতো তুই করে বলবো, তুমি বলতে পারবো না। ঠিক আছে মা, আপনার যেমনটা ইচ্ছে। আমি তোকে আপন ভাবলে কি হবে? তুই তো আর আমাকে আপন ভাবিস না। যদি ভাবতিস তাহলে আর আপনি করে বলতিস না। অনন্যার মুখটা খুশিতে চিকচিক করছে। এবারে সবাই কত ভালো, কত সহজে আমাকে মেনে নিয়েছে। কিন্তু উনি তো আমাকে ভালোবাসে না, প্রতিশোধ নেবার জন্য বিয়ে করছে। আমি ওনার ভালোবাসা গ্রহণ করিনি, ওনাকে ফিরিয়ে দিয়েছি, সেই প্রতিশোধ।
তবুও মুখে হাসি ফুটিয়েই বলল, ঠিক আছে, আমি তোমাকে তুমি করেই বলবো। হ্যাপি? হ্যাঁ অনেক। আমি যাই, তুই তাড়াতাড়ি নিচে আয়। ব্রেকফাস্ট টেবিলে সবাই খাচ্ছে। এমন সময় আহিয়ানের বাবা আরিফ চৌধুরী। এ কি অনন্যা, তোর হাত কাটলো কিভাবে? সবার নজর এখন অনন্যার দিকে। আহিয়ানের তো ভয় হচ্ছে অনন্যা কি উত্তর দেয় সেইটা ভেবে। আসলে বাবা, কাল রাতে অসাবধানতার কারণে কাচের চুড়ি ভেঙে হাতে বিঁধে গিয়েছিল। অনন্যা কথা শুনে আহিয়ান বিষম খেলো। ডাল মে কুছ কালা হে। কি হয়েছে রে ভাইয়া? চুপ করে খাবি নাকি? খাচ্ছি খাচ্ছি। খাবার শেষ করে যে যার কাজে লেগে পড়ল। বিয়েতে কোনো আয়োজন করা হয়নি, কারণ বিয়েটা অপ্রত্যাশিতভাবে হয়েছে। তাই বলে কি বৌভাতের আয়োজন হবে না? হবে, তবে গেট টুগেদার ভাবে। অনন্যা রুমে এসে দেখে আহিয়ান ল্যাপটপে কি যেন করছে। একবার তাকিয়ে দেখে, গিয়ে বেডে বসলো। একা একা বোরিং ফিল হচ্ছে। আহিয়া বাড়ি সাজানোর দায়িত্বে আছে, যার ফলে অনন্যার কাছে আসতে পারছে না। তখন মিথ্যা কথা বললে কেন? কখন? খাবার টেবিলে। কারণ আমি আপনাকে কারণ তুমি আমাকে কি? কারণ আমি আপনাকে সবার সামনে ছোট করতে চাইনি, তাই। বাড়ির আদর্শ বউ হওয়ার নাটক করতে হবে না, যেখানে তুমি আহিয়ান চৌধুরীর বই হতে পারবে না। বিকেলে সুন্দর করে সাজিয়ে স্টেজে বসিয়ে রাখা হয়েছে অনন্যাকে। দেখতে পুতুলের মতো লাগছে। আর আহিয়ান কিছুটা দূরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। বারবার আর চোখে অনন্যাকে দেখছে। ভাইয়া, তোরই তো বউ, এমন চোরের মতো দেখছিস কেন? সবার সামনে এমন কথা শুনে অনন্যা তো লজ্জায় রংধনু হয়ে যাচ্ছে। আহিয়ান চোখ গরম করে তাকাতেই আহিয়া থেমে গেছে, আর কিছু বলার সাহস পায়নি। কিছুক্ষণ পর অনন্যার বাপের বাড়ির লোক আসলো। আসতে না আসতেই অনন্যার বড় বোন। তোর কপাল আছে বলতে হবে অনন্যা, একবার বিয়ের আসরে এলো না, তোকে বিয়ে করবে না বলে হয়তো সত্যিটা জেনে গিয়েছিল। তাই ঠিকই আহিয়ান চৌধুরী বিয়ে করার জন্য হাজির ছিল ওখানে, না হলে কি হতো বলতো? হচ্ছে কি অন্না, এসব কথা বলার জন্য তোকে এখানে নিয়ে আসা হয়েছে? থাক না আব্বু, তুমি কেমন আছো তাই বলো। হ্যাঁ রে মা, ভালো আছি। তোর মুখটা যে যথেষ্ট আমার ভালো থাকার জন্যই। তুই ভালো আছিস তো? আব্বু, আমিও ভালো আছি। এবারে সবাই খুব ভালো, খুব সহজে আমায় মেনে নিয়েছে। সাধে কি আর বলি অনন্যা, তোর কপাল আছে। অনন্যা অর্ণার কথায় কোনো পাত্তা দিল না, কারণ ছোট থেকেই অর্ণার এসব কথায় অভ্যস্ত হয়ে গেছে অনন্যা। আহিয়া ফটোগ্রাফার নিয়ে এসে বিভিন্ন পোজে অনন্যার ছবি তুলল, সাথে আহিয়াও। ভাবি, তোমাদের তো কাপল পিকে তোলা হলো না এখন অবধি। আমি তো পিক তুলেছি, আবার কাপল পিকের কি দরকার? আলবাত দরকার আছে। তোমাদের নাতিপুতিকে দেখাতে হবে না? দাঁড়াও, ভাইয়াকে ডেকে নিয়ে আসছি। ননদিনী তো আমার 4G স্পিডে দৌড়াচ্ছে। আল্লাহ, ওই রাক্ষসটা আসলে না জানি কোন টর্চার করবে। কি দরকার ছিল কাপল পিক তোলার? এসব ভাবনার মাঝেই আহিয়া আহিয়ানকে টানতে টানতে স্টেজে নিয়ে আসছে। তারপর রোমান্টিক পোজে কিছু কাপল পিক তোলা হলো। সারা দিনের সবাই টায়ার্ড, সবাই রেস্ট নিচ্ছে। অনন্যা ফ্রেশ হয়ে রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই আহিয়ানের চোখে চোখ পড়ল। কেমন যেন অদ্ভুত চাহনিতে তাকিয়ে আছে আহিয়ান। ধীরে ধীরে আহিয়ানের দিকে এগিয়ে আসতে লাগলো। চোখে এক অদ্ভুত আকর্ষণ। এই চোখে নেই কোনো রাগ, নেই কোনো হিংস্রতা। আহিয়ান অনন্যার দিকে এগোতেই অনন্যা এক পা দুপা করে পিছুতে লাগলো। পিছুতে দেয়ালে ঠেকে গেল। এতক্ষণে অনন্যার অনেকটা কাছে চলে আসছে। আহিয়ানের নিঃশ্বাস অনন্যার গায়ের উপর এসে পড়ছে। আহিয়ান অনন্যার গাল থেকে গলা অবধি স্লাইড করছে। কি করছেন? প্লিজ সরেন আমার সামনে থেকে। অনন্যার কথায় আহিয়ান নিজের হুঁশে ফিরল। তোতলাচ্ছ কেন জান পাখি? কাল যেটা হয়নি সেটা আজ করলে কেমন হয়? মানে বাসর। আহিয়ানের কথায় তো অনন্যার মাথা হ্যাং হয়ে গেছে। কি বলছে এসব আহিয়ান? না। চিৎকার করতেই আহিয়ান অনন্যার মুখ শক্ত করে চেপে ধরে। কি ভেবেছিলে এটাই বলবো? অনন্যা তো ব্যাককল হয়ে থ মেরে দাঁড়িয়ে আছে। আধা সেকেন্ড কমাতে ছিল মনে হয়। রাক্ষস একটা, তোকে তো আমি স্যান্ডউইচ বানিয়ে খাবো, চিজ বার্গার বানিয়ে খাবো। আমার বয়ে গেছে এমন ভাবতে। যা খাওয়ার ইচ্ছে হয় বেলকনিতে গিয়ে খাও, ঘুমাবো। শালা, মনে কি তোর একটু মায়া দয়াও নেই? এইভাবে আমাকে ব্যালকনিতে রাখতে একটু কষ্ট হচ্ছে না? হবে কি করে?
আমায় তো কখনো ভালোই বাসেনি, কেউ নেই আমাকে ভালোবাসার মতো। পরের দিন সকালে অনন্যা উপরে এসে দেখে আহিয়ান রেডি হচ্ছে, মেবি অফিসে যাওয়ার জন্য। একবার আহিয়ান অনন্যার দিকে আর চোখে তাকালো। আহিয়ানের এভাবে তাকানোর মানেটা ঠিক বুঝলো না অনন্যা, এবং কি বোঝার চেষ্টা করলো না। অনন্যা করিডোরে এসে দাঁড়িয়ে আছে। হঠাৎ রুমে কিছু ভাঙার শব্দ পেয়ে রুমে আসলো। ফ্লোরে একটা ফুলদানি পড়ে ভেঙে গেছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা ভাঙলো কিভাবে? অনন্যার ভাবনার মাঝেই আহিয়ান বলে উঠলেন, 8:59:59 মধ্যে যেন অফিসে দেখতে পাই। তার মানে ইচ্ছে করে ভেঙেছে ফুলদানিটা, যাতে অনন্যা রুমে আসে। আহিয়ানের এই কথাটা শুনে অনন্যার মেজাজ বিগড়ে গেল, কারণ অনন্যা ছাড়া এই রুমে আর কেউ নেই। তার মানে কথাটা অনন্যাকেই বলেছে। তার থেকেও বড় কথা, যেহেতু বিয়ের 7 দিন আগে রেজিগনেশন লেটার দিয়েছিল, সেহেতু চাকরিটা অনন্যা ছেড়ে দিয়েছে। পাগলের সুখ, মনে মনে দিনের আকাশে চাঁদ খোঁজে। শাট ইওর মাউথ। এটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য, আমার ক্ষেত্রে না, ওকে? আহিয়ান চৌধুরীর যে এতটা শর্ট মেমোরি জানা ছিল না। হোয়াট এভার, আমি মনে করিয়ে দিচ্ছি, আজ থেকে 9 দিন আগে আমি রেজিগনেশন লেটার দিয়েছিলাম আপনাকে, মনে পড়েছে নিশ্চয়ই? তো এবার অনন্যার রাগে শরীরটা জ্বলে যাচ্ছে। ওনার এমন অ্যাটিটিউড ভরা তো কথাটা শুনে। তো মানে চাকরিটা আমি ছেড়ে দিয়েছি, ক্লিয়ার? নো, আজ থেকে 45 দিন আগে একটু ঘুরে এসো। মানে? মিসেস আহিয়ান চৌধুরীও তো কম শর্ট মেমোরির নয়। বাই দ্য ওয়ে, আমি মনে করিয়ে দিচ্ছি, 45 ডেজ অ্যাগো। ম্যাম, আপনাকে স্যার ডাকছে কেবিনে। যাচ্ছি। কোন দুঃখে যে এই চাকরিটা করতে আসছিলাম, আল্লাহ তুমিই ভালো জানো। তার মধ্যে এই দানবটার পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জীবনটা তেজপাতা বানিয়ে, না বাঁশপাতা বানিয়ে দিল। তেজপাতা হলে তাও অন্তত রান্নার কাজে লাগতো, এই বাঁশপাতা জীবনটা তো কোনো কাজেই লাগবে না। মনে মনে বকবক করতে করতে আহিয়ানের ক্যাবিনে গেল। আসবো স্যার? হ্যাঁ। আমায় কেন ডেকেছেন স্যার? তোমার চাঁদ মাখা মুখটা দেখবো বলে। অ্যাঁ? এই ফাইলগুলো চেক করে সাইন করে দাও। এই ফাইলগুলো চেক করা হয়ে গেছে স্যার। তাহলে সাইন করো। আমাকে দিয়ে কাজের উপর কাজ করানোর ধান্দা খালি, রাক্ষস একটা, করবো না চেক। অনন্যা আর কিছু না ভেবেই ফাইলে সাইন করে দেয়। আহিয়ান অনন্যার সামনে তুড়ি বাজাতেই নিজের জগতে ফিরে আসে অনন্যা। সাইন করেছিলাম তো। তো কিসের পেপার ছিল সেটা জানো? আহিয়ান একটা পেপার অনন্যার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল হন হন করে। অনন্যা তো পেপারটা হাতে নিয়ে থ মেরে দাঁড়িয়ে আছে, কারণ পেপারটা একটা চুক্তিপত্র, যাতে লেখা আছে আগামী 18 মাসের মধ্যে নিজের ইচ্ছাতে চাকরি ছাড়লে অফিসে 15 লক্ষ টাকা দিতে হবে, তাও আবার নিজের পার্সোনাল ইনকাম অফ সোর্স অ্যাকাউন্ট দেখিয়ে টাকা ফেরত দিতে হবে। মিস্টার আহিয়ান চৌধুরী, এইভাবে চুক্তিপত্র না করলেও আমি টাকাটা ফেরত দিতে পারতাম না। আপনি হয়তো ভেবেছেন আব্বুর কাছ থেকে টাকাটা নিয়ে ফেরত দিব, কিন্তু আপনি তো আর জানেন না যে। আহিয়ান চলে যাওয়ার পর অনন্যাও নিচে নামলো। অনন্যাকে চিন্তিত দেখে, কি হয়েছে অনন্যা? মামুনের মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? আসলে আব্বু। কি হয়েছে বল, এতে আনইজি ফিল করার কি আছে? আব্বু, আমি চাকরিটা এখনো করতে চাই। উপস্থিত সবাই অনন্যার থেকে এমন কথাটা শুনে বেশ অবাক। বাড়ির বউ নাকি চাকরি করবে? কি বলছিস এসব? বিয়ের আগে তো চাকরিটা করতিস শখ করে, আর এখন যদি চাকরি করিস লোকে কি বলবে? তার থেকেও বড় কথা, আমার বন্ধু মানে তোর বাবাকে কি বলবো আমি? আমাদের বাড়ির বউকে দিয়ে আমরা চাকরি করাবো? তখনই, প্লিজ আব্বু, তোমরা না করো না। ঠিক আছে, কিন্তু আইহানকে বলা দরকার ছিল না? কি বলছো তুমি এসব? অনন্যার কেন চাকরি করতে হবে? বাড়ির বউ সংসার সামলাবে তা না অফিসের কাজ করতে ছুটবে? অনন্যা এবাড়ির বউ হওয়ার আগে আমার মেয়ে ছিল, আর এখনও আছে। ওর ইচ্ছায় যথেষ্ট দাম আছে আমার কাছে। কিন্তু আপু, ভাইয়া কি ভাবি চাকরি করাটা মেনে নেবে? ননদিনী, তুমি তো আর জানো না, তোমার ওই রাক্ষস ভাই আমাকে চাকরি করার জন্য ফোর্স করেছে। না, উনি কিছু বলবে না, ওনার থেকে পারমিশন নেওয়া হয়েছে, এখন তোমরা অনুমতি দিলেই হবে। সে না হয় ঠিক আছে, কিন্তু আহিয়ান তো চলে গেল, অনন্যা কি এখন একা যাবে অফিসে? চিন্তা করো না মা, আমি ঠিক চলে যেতে পারবো। অনন্যা যে অবস্থায় ছিল সেই অবস্থায় অফিসের জন্য রওনা দিল। অনন্যা চলে যেতেই, এটা অনন্যার সিদ্ধান্ত নয়, এটা আইয়ানের অর্ডার ছিল। কিন্তু ভাইয়া কেন ভাবিকে এমনটা বলবে? আর বললেই শুনতে হবে? সেটা তো তোমার গুণধর ভাইয়ের কাজ।
বিয়েটা ঠিকই হয়েছে, কিন্তু ওদের সম্পর্কটা ঠিক হয়নি, সেজন্যই সময় দরকার। অনন্যা অফিসের ভিতর ঢুকতেই ওর কলিগ রিহা এগিয়ে এসে হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! অনন্যা, তুমি আমি। তুমি তো চাকরিটা ছেড়ে দিয়েছো, তাহলে অফিসে কেন? তার থেকেও বড় কথা, বিয়ের একদিন পর কেউ অফিসে আসে? ছেড়ে দিয়েছিলাম, আবার জয়েন করলাম। কিন্তু কেন? কি আর বলবো দুঃখের কথা, আমার স্বামী তো চোখে দেখতে পায় না। এটা অবশ্য বিয়ের পরে জানতে পেরেছি। তার মধ্যে ফ্যামিলির আর্থিক অবস্থাও তেমন ভালো না। সংসারের হাল ধরার জন্য চাকরিতে আবার জয়েন করলাম, স্যালারিও ভালো। আহিয়ান পাশ দিয়ে যাচ্ছিল, তাই আহিয়ানকে শুনিয়ে শুনিয়ে এসব বলল অনন্যা। সত্যি খুব খারাপ লাগছে তোমার থেকে এসব কথা শুনে। আমি আসলে বুঝতে পারিনি অনন্যা। কোনো ব্যাপার না, তুমি মন খারাপ করো না। আহিয়ান এসব শুনে হনহন করে নিজের ক্যাবিনে চলে গেল। কেবিনে গিয়ে পিয়নকে দিয়ে অনন্যাকে ডেকে পাঠালো। মে আই কাম ইন স্যার? ইয়া। অনন্যা কেবিনের ভিতর গিয়ে তো রাগে ফায়ার, কারণ একটা মেয়ে আহিয়ানের খুব কাছে গিয়ে হেসে হেসে কথা বলছে, আর ফাইলে যেন কি করছে। অনন্যার রাগ হওয়াটাই স্বাভাবিক, কারণ নিজের স্বামীর এতটা কাছে অন্য একটা মেয়েকে দেখলে যে কারোরই রাগ হবে। স্যার আমার ডেকেছেন? ও হ্যাঁ, তোমায় ডেকেছি আমার নতুন বিয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আহিয়ানের কথা শুনে অনন্যা তো এবার আকাশ থেকে ধপাস করে পড়ল। মানে? পিএ মানে জানো না? পিএ মিন্স পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, বুঝতে পেরেছো? স্যার, এই মেয়েটাকে? আমার এক্স পিএ অনন্যা, আর অনন্যা ও হচ্ছে আমার নিউ পিএ দোলা। এক্সপিএ মানে? এই হ্যালো, কখন থেকে মানে মানে করছো? আমাকে কি তোমার ডিকশনারি পেয়েছো যে তোমার সব মানের উত্তর দিব আমি? মিস দোলা আমার প্রেজেন্ট পিএ, আর তুমি এখন অফিসের সাধারণ কর্মচারী, ওকে? অনন্যা রাগে দুঃখে নিজের ডেস্কে গিয়ে বসলো আর মনে মনে আহিয়ানের ব্যান্ড বাজাচ্ছে। হট এ লুক, মাইন্ড ব্লোয়িং। অনন্যা রাহাতকে বরাবরই উটকো ঝামেলা মনে করে, তবুও মুখে হাসি রেখেই থ্যাংক ইউ ভাইয়া। ওফ, এই ভাইয়া ডাকলে কেমন যেন দুঃখ দুঃখ লাগে। তোর এই দুঃখ জীবনেও দূর হবে না। রাহাত রাহাত কোথাকার? অনন্যা আর রাহাত কথা বলছে। রাহাত এমন এমন কথা বলছে যে অনন্যা না হেসে পারছে না। আর অন্যদিকে নিজের কেবিন থেকে এসব দেখে আরেকজন জ্বলছে। অনন্যার ডেস্কে ল্যান্ডলাইনে ফোন এলো। ফোনটা রিসিভ করতেই অনন্যাকে আহিয়ানের কেবিনে ডেকে পাঠালো। 40 সেকেন্ডের মধ্যে আমার কেবিনে দেখতে চাই। হঠাৎ আহিয়ানের এমন ব্যবহারে অনন্যা কিছুই বুঝল না। মাথা চুলকাতে চুলকাতে আহিয়ানের কেবিনে গেল অনন্যা। অনন্যা কেবিনের ভিতরে যেতেই আহিয়ান অনন্যাকে দেয়ালে চেপে ধরে। এটা অফিস, কাজ করার জায়গা, আড্ডা দেওয়ার জায়গা নয়। কি এমন কথা হচ্ছিল যে পারলে একজন আরেকজনের উপর হেসে ঢলে পড়ছিলে? আহিয়ানের এমন আচরণে অনন্যা ভয় চুপসে গেছে, কারণ হঠাৎ করে এমন সুনামি হবে ভাবতে পারেনি। সরি স্যার, আর হবে না। আর এটা কি পরে এসেছো? শাড়িতে কতটা সুন্দর লাগে সেইটা দেখানোর জন্য। শাড়িতে শুধু সুন্দর নয়, শরীরও দেখা যায়। আপনিই তো বললেন 1 মিনিট যেন দেরি না হয়, তাই তো যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই চলে আসছি। নো এক্সকিউজ ফার্দার যেন শাড়িতে না দেখে অফিসে, ওকে? অফিস ছুটির পর অনন্যা রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ির জন্য, অথচ আহিয়ান অনন্যার সামনে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। একবার ফিরে পর্যন্ত তাকালো না অনন্যার দিকে। অনন্যা বাড়িতে আসতেই কিরে একা এলি যে? আহিয়ান কোথায়? কেন মা, উনি আসেনি এখনো? তুই একা এসেছিস? হ্যাঁ হ্যাঁ, উনি হয়তো কাজে গিয়েছে, তাই তো আমি একলা চলে এসেছি। আচ্ছা, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। অনন্যা রুমে এসে ফ্রেশ হয়ে নিল। হাতে কফি নিয়ে আহিয়া রুমে আসলো। ভাবি কি করছো? মাত্র ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলাম। এই নাও কফি, নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। থ্যাংক ইউ। চলো ছাদে যাই। যাবে? এখন তুমি টায়ার্ড না? একদম না, এই সন্ধ্যার আকাশে তারা দেখতে আমার খুব ভালো লাগে। সব কষ্ট ক্লান্তি দূর হয়ে যায় এক নিমেষে। কি বললে বা কি বুঝাতে চাইলে কিছুই বুঝলাম না। বুঝার মতো কিছু থাকলে তো বুঝবে। চলো তো। আহিয়া আর অনন্যা দুজনে দোলনায় বসে বসে কফি খাচ্ছে। জানো আহিয়া, এই প্রথম আমি কারো সাথে এই সন্ধ্যার আকাশে তারা দেখছি, তাও আবার কফি খেতে খেতে। সবসময় একা একাই দেখছি আর তারাদের সাথে কথা বলছি। আজ তোমার সাথে তারা দেখছি আর কফি খাচ্ছি, খুব ভালো লাগছে।
অর্ণা আপুর সাথে কখনো এভাবে টাইম স্পেন্ড করনি? দু বোন ছিলে, নিশ্চয়ই অনেক মজা করেছো। অর্ণার কথা শুনে অনন্যার মনটা খারাপ হয়ে গেল। তবে তবে কি? তবে কিছুই না, তোমার কফিটা দারুণ হয়েছে, মাঝে মাঝে আমাকে বানিয়ে খাওয়াবে। অনন্যার কথায় আহিয়া হেসে দিল। রাত 9টা, সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। কলিং বেল বাজতেই একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিল। আহিয়ান হাতে কিছু শপিং ব্যাগ নিয়ে সোজা উপরে চলে গেল। কি গো ভাবি, ভাইয়া কি তোমার জন্য শপিং করতে গিয়েছিল নাকি? সেটা তো তোমার ভাইয়া জানে। আহিয়ান ফ্রেশ হয়ে রুমে এসে দেখে অনন্যা হাতে কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। অনন্যার হাত থেকে কফির মগটা নিয়ে ব্যাগগুলো আলমারিতে তুলে রাখো। আহিয়ানের কথা মতো অনন্যা ব্যাগগুলো গুছিয়ে রাখছে। ব্যাগের ভিতরে কি আছে দেখেছো? আপনি তো দেখতে বলেননি, তুলে রাখতে বলেছেন, সেটাই করেছি। কি বাধ্য মেয়ে, শপিং ব্যাগ থেকে বের করে দেখো তো পছন্দ হয় কিনা। আমার পছন্দ মানে? এত মানে করো কেন সব সময়? যা বলছি তাই করো। অনন্যা শপিং ব্যাগ থেকে ড্রেসগুলো বের করে আহিয়ানের দিকে তাকিয়ে আছে। অমন হাঁ করে তাকিয়ে আছো কেন? এগুলো তো সব মেয়েদের ড্রেস, কার জন্য এনেছেন? দোলার জন্য ওকে সুন্দর লাগবে তাই না? অনন্যার তো এবার ইচ্ছে করছে আহিয়ানের মাথা ফাটাতে। ওই দোলামোলার জন্য ড্রেস আনছে, সেই ড্রেস আবার আমাকে তুলে রাখতে বলছে। বয়ে গেছে আমার। আহিয়ান অনন্যার সামনে তুড়ি বাজিয়ে, কোথায় হারিয়ে গেলে? আমি আর কোথায় হারাবো? হারাবেন তো আপনি আপনার ওই দোলাকে নিয়ে। এক সেকেন্ড, দোলা কবে থেকে আমার হলো? বাই এনি চান্স তুমি কি দোলাকে জেলাস ফিল করছো? জি না, দোলাকে আমি জেলাস নই, অ্যালার্জি ফিল করছি। হোয়াট? হ্যাঁ, দোলাতে আমার অ্যালার্জি। মানে? দোলা মানে ধুলাবালি, ধুলাবালি চিনেন না? ও নো, এই মেয়েটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে। হোয়াট এভার, এই ড্রেসগুলো তোমার জন্য, অফিসে এগুলি পরে যাবে। অনন্যা খুশিতে মনটা লেপাগলু ড্যান্স করছে, কারণ আহিয়ান একটু হলেও অনন্যার জন্য ভাবে। আর সেই ভাবনা থেকেই এই ড্রেসগুলো ওর জন্য নিয়ে এসেছে। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে আজ থেকে অনন্যাকে সাথে নিয়ে যাবে অফিসে। ও কি বাচ্চা নাকি যে আমাকে নিয়ে যেতে হবে? এটা কি ধরনের কথা আইয়ান? দুজনেই তো এক জায়গায় যাবে, তাহলে তোমার প্রবলেম কোথায়? আমি সিএনজি কিংবা বাসে যেতে পারবো আব্বু। কি বলছিস এসব? তুই বাসে ট্রামে করে যাতায়াত করবি? বাড়িতে গাড়ি তো আছে, কিন্তু ড্রাইভার তো একটা। আহিয়াকে ভার্সিটিতে নিয়ে যায়। আহিয়ান, তুই অনন্যাকে নিয়ে যাবি ব্যাস। বাড়ি থেকে অনন্যাকে গাড়িতে করে নিয়ে এসেছে। কিছুটা পথ এসে গাড়ি থামিয়ে, গাড়ি থেকে নামো। আহিয়ানের কথা শুনে অনন্যা ভ্যাবলা কান্তের মতো আহিয়ানের দিকে তাকিয়ে আছে। আমার দিকে তাকিয়ে থাকতে বলিনি, গাড়ি থেকে নামতে বলছি। আহিয়ানের কথা মতো অনন্যা গাড়ি থেকে নামতেই আহিয়ান গাড়ি নিয়ে চলে গেল। এ যা, এটা কি হলো? ওই রাক্ষসের ভাই খোকস, এই ছিল তোর মনে? শালা কান কাটা ইঁদুর, লেজ ছাড়া বিড়াল, তোর আর কোনোদিনও বিয়ে হবে না দেখিস। হ্যাঁ, এইভাবে আমার উপর অত্যাচার করে কি যে শান্তি পায় হাতির হালুয়াই আল্লাহ জানে। এই বাড়ি থেকে গাড়িতে তুলে মাঝ রাস্তায় এভাবে নামিয়ে দিয়ে গেল। কি মানুষ রে বাবা, 1 নাম্বার ভিলেন। তোকে তো সেরা ভিলেনের অ্যাওয়ার্ড দেওয়া দরকার। 7 দিন পর, এই 7 দিন এভাবেই কেটেছে অনন্যার। রাতে বেলকনিতে ঘুমানো, দিনে অফিসে আহিয়ানের টর্চার। সন্ধ্যায় আহিয়ান ক্লায়েন্ট মিটিং করে বাসায় ফিরল। অনন্যা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। অরণ্যাকে কি আমার পকেটে নিয়ে ঘুরি যে ও সবসময় আমার সাথে থাকবে? আহিয়ান, অনন্যা তুই একই অফিসে যাস, একসাথে বাড়িতে ফেরাটা কি স্বাভাবিক নয়? এখনো মেয়েটা বাড়িতে ফেরেনি। অফিস তো ছুটি 5টায়, অনন্যা এখনো আসেনি। আমি তো একটা মিটিংয়ে গিয়েছিলাম, সেখান থেকে ডিরেক্ট বাড়িতে আসলাম। আহিয়ানের মনে পড়ল লাঞ্চের পর অনন্যাকে ডেকে নিয়ে নিজের কেবিনে অনেকগুলো ফাইল কারেকশন করতে দিয়েছিল, আর বলেছিল যে অবধি ফাইলগুলো চেক করা না হবে সে অবধি অনন্যার ছুটি নেই। তাহলে কি ফাইলগুলো চেক করা হয়নি, সেজন্য এখনো অফিসেই রয়ে গেল? এসব মনে পড়তেই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আহিয়ান। আহিয়ান অফিসে এসে ডিরেক্ট নিজের কেবিনে গেল, আর যা দেখলো তাতে আহিয়ানের মেজাজ বিগড়ে গেল। কারণ আহিয়ান ভাবছে অনন্যা টেবিলের উপর মাথা রেখে ঘুমাচ্ছে। আহিয়ান কয়েকবার ডাকার পরেও অনন্যার কোনো রেসপন্স পেল না। অনন্যাকে হালকা ধাক্কা দিতেই এক সাইডে ঢলে পড়ল। সাথে সাথে আহিয়ান অনন্যাকে ঝাপটে ধরল, অনন্যার মুখে পানি ছিটিয়ে দিল, কিন্তু তাতেও কোনো কাজ হলো না।
আহিয়ান বেশ ভয় পেয়ে গেছে। অনন্যাকে কোলে করে নিয়ে গাড়িতে শুইয়ে দিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। হসপিটালে ডক্টর অনন্যাকে চেক আপ করছে। আহিয়ান বাহিরে পায়চারি করছে। কিছুক্ষণ পর আহিয়ানকে ডেকে পাঠায় ডক্টর। মিস্টার চৌধুরী, আপনি কি জানেন আপনার ওয়াইফের অন্ধকারে ফোবিয়া আছে? ফোবিয়া? হুম, আপনার দেওয়া হিস্ট্রিতে সেটাই প্রমাণ করেছে। উনি অন্ধকার রুমে ছিল। সে অন্ধকারে ভয় পেয়ে যখন তখন সেন্সলেস হয়ে যায়। এই ভয়টা একটা ট্রামার মতো। আর আপনার ওয়াইফের বিপি একদম লো। খাবারের দিকে খেয়াল রাখবেন। আর কোনো প্রবলেম নেই তো ডক্টর? অনন্যার জ্ঞান ফিরবে কখন? প্রেসক্রিপশনের মেডিসিনগুলো নেবেন অ্যান্ড রেগুলারলি খাওয়াবেন। ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে। বাড়িতে অনন্যাকে বেডে শুইয়ে দিয়ে আহিয়ান সোফায় বসে আছে আর ভাবছে বিয়ের দিন রাতে অনন্যার বলা কথা। প্লিজ আমাকে রুমে থাকতে দিন, অন্ধকারে আমি ভয় পাই, বেডে শুবো না, ফ্লোরে শুতে দিন প্লিজ। অনন্যা ভয় পায় শুনে আহিয়ান করিডোরের লাইট অফ করে দেয়। তার মানে বিয়ের পরের দিন সকালে অনন্যাকে এতবার ডাকার পরেও কোনো রেসপন্স করছিল না, কারণ ও সেন্সলেস ছিল। ওর উপর পানি ঢেলে দেওয়ার কয়েক মিনিট পরেই জ্ঞান ফিরে। আমি কি করে এতটা অমানবিক হতে পারলাম? কি করে আমার অনন্যাকে এত কষ্ট দিলাম? ও না হয় আমায় ভালোবাসে না, আমায় বুঝে না, আর এটাই স্বাভাবিক। কিন্তু আমি তোকে ভালোবাসতাম, আর এখনো হয়তো। কিন্তু আমি কেন ওকে বুঝতে পারলাম না? আহিয়ান বাড়ি আসতেই ওর উপর দিয়ে ছোটখাটো ঝড় গিয়েছে বলা বাহুল্য। আহিয়ানের মা বাবা দুজনেই অনন্যার এই অবস্থার জন্য আহিয়ানকে দায়ী করেছে। আহিয়ানের বাবা তো বলেই দিয়েছে অনন্যার প্রতি আর এক চুল পরিমাণ অবহেলা তিনি সহ্য করবেন না। আহিয়ান সব দোষ মাথা পেতে নিয়েছে, মুখ দিয়ে একটা কথাও বের করেনি। আহিয়া যে কিনা আহিয়ানের তাকানো দেখে 3 বার ঢোক গিলে সে পর্যন্ত আহিয়ানকে ছেড়ে কথা বলেনি। অনন্যার জ্ঞান ফিরতেই নিজেকে বেডে আবিষ্কার করলো। আশেপাশে তাকিয়ে দেখে আহিয়ান সোফায় বসে আছে কপালে হাত দিয়ে। আহিয়ানের বলা কথাটা মনে পড়তেই অনন্যা বেড থেকে উঠতে নিল। কি করছো? উঠছো কেন? সরি, আমি নেমে যাচ্ছি। আমি কি নামতে বলেছি? তুমি থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। অনন্যা আহিয়ানের কথায় পাত্তা না দিয়ে বেড থেকে নামতে নিল। সাথে সাথে আহিয়ান অনন্যার হাত ধরে টেনে আবার বেডে শুইয়ে দিল। এখান থেকে একটু নড়াচড়া করলে খবর আছে। ছাড়ুন আমাকে, এখানে আমার জায়গা না, নিজের জায়গায় যেতে দিন আমাকে। আমি যখন বলেছি এখান থেকে নামবে না তো নামবে না। আপনি যেটা বলবেন সেটাই যে সবসময় হবে এটা ভাবাও বোকামি। আহিয়ানের মা খাবার হাতে নিয়ে রুমে প্রবেশ করলেন। এখন কেমন লাগছে? একদম ফিট মা। এই যে খাবার পুরোটা শেষ করতে হবে, বিপি তো একদম লো, নিজের একটু যত্ন করা শেখো। ও মা, এত চিন্তা করার কিছু হয়নি। তোমরা সবাই খেয়েছো? হুম, তোদের খাবারটা উপরে নিয়ে আসলাম, খেয়ে নে। আমি কি তোকে খাইয়ে দেব? না মা, আমি পারবো, অনেক রাত হয়েছে, তুমি গিয়ে ঘুমাও। হ্যাঁ মা যাও, আমি আছি তো। আহিয়ানের মা চলে যেতেই হা করো। খাবেন আপনি? আমি হা করব কেন? আমি খাবো বলে তোমাকে হা করতে বলেছি, ইডিয়েট। হা তুমি করবে, খাবারও তুমি খাবে। খাবো, তবে আপনার হাত দিয়ে নয়, আমার হাত আছে, আর আমি আমার হাত দিয়েই খেতে পারবো। বড্ড বেশি বুঝো। হা করবে না তাই তো? কি করে হা করাতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। বলেই অনন্যার মুখ চেপে ধরে খাবার ভরে দেই মুখের ভিতর। এবার খাও ঘুম পাগলি। ভিলেন একটা, এইভাবে মুখের উপর কেউ খাবার দেয়? কেউ দেয় না তাতে আমার কি, আমি তো দেই। একদম চুপ, খাবার শেষ করো আগে। অনন্যাও বাধ্য মেয়ের মতো আহিয়ানের হাতে খেলো। না খেয়ে যে উপায় নেই, তাই ঝামেলা না করে খেয়ে নিল। আপনি খাবেন না? খাবো। আর খেতে খেতে আজকের কাহিনীটা শুনবো। কিসের কাহিনী? অফিস ছুটি হয় 5টায়। তুমি ছুটির সময় অফিস থেকে বের হওনি কেন? কেন আবার? ঘুমিয়ে পড়েছিলাম। যখন জাগনা পাই তখন দেখি পুরো অফিস অন্ধকার। তখন তখন কি? কি আবার, মাথাটা ঝিমঝিম করলো। চেয়ারে বসতে বসতেই আর কিছু মনে নেই, জ্ঞান ফিরে নিজেকে বিছানায় পেলাম। আমি ভেবে পাই না এত ঘুম পাও কোথায়? তোমায় তো এতগুলো ফাইল চেক করতে দিয়েছিলাম, সেগুলো রেখে ঘুমালে কোন সাহসে? সব দোষ তো ওই ফাইলের। বেশি কাজের চাপ কিংবা টেনশনে থাকলে আমার প্রচুর ঘুম পায়। স্ট্রেংথ? তুমি কোন দেশের মানবী? মানবী? মানুষ? ও তাই বলুন। কিছুক্ষণ পর অনন্যাকে বেড থেকে নামতে দেখে, এ কি, বেড থেকে নামছো কেন? ডক্টর তোমাকে বেড রেস্ট করতে বলেছে।
তবে সেটা বেড রেস্ট নয়, ফ্লোর রেস্ট হবে আমার জন্য। অনন্যার কথা শুনে আহিয়ানের খারাপ লাগলো, কিন্তু প্রকাশ করলো না। আমি ওয়াশরুমে যাচ্ছি, ফ্রেশ প্লাস ড্রেস চেঞ্জ করতে হবে। ফ্রেশ হয়ে এসে অনন্যা সোজা করিডোরের দিকে পা বাড়ালো। কোথায় যাচ্ছ? ঘুমাতে। বললাম না বেডে ঘুমাবে। অনন্যা আহিয়ানের কথা গায়ে না মেখে করিডোরে গিয়ে শুয়ে পড়ল চোখ বন্ধ করে। 1 মিনিট পরে অনুভব করলো ও শূন্যে ভাসছে। চোখ খুলে সামনে আহিয়ানকে দেখতে পেল। এতক্ষণে অনন্যা বুঝতে পেরে গেছে ও আহিয়ানের কোলে ভাসছে, শূন্যে নেই। আহিয়ানের কোলে নিজেকে আবিষ্কার করতেই হাত পা ছোটাছুটি শুরু করলো অনন্যা। কোনো লাভ হবে না, সো শক্তিটুকু অযথাই নষ্ট করো না। নামান বলছি আমাকে, না হলে কিন্তু না হলে কি করবে শুনি? না হলে কিন্তু আমি আপনাকে কামড়ে দেব। নামান বলছি। ওকে, তাহলে তাই হোক। এ কি, আপনি আমার দিকে এগোচ্ছেন কেন? তুমি না বললে আমায় কামড় দিবে, তাই। সরেন, আমি থাকবো না বেডে, আমি ফ্লোরেই ঘুমাবো। উঠে যেতে নিলে আইয়ান শক্ত করে অনন্যাকে জড়িয়ে ধরে। বড্ড জেদ না তোমার? এখন যাও। অনন্যার তো দম আটকে আসার উপক্রম। একে তো এমন শক্ত করে জড়িয়ে ধরেছে, তার উপর আহিয়ানের হার্টবিটের সাউন্ড শোনা যাচ্ছে। আহিয়ানের নিঃশ্বাস এসে পড়ছে অনন্যার মুখে। সব মিলিয়ে অনন্যার অবস্থা ফ্রিজড। ছাড়েন, আমার দম বন্ধ হয়ে আসছে। আহিয়ান অনন্যার মুখের দিকে তাকিয়ে মুচকি এসে, দম বন্ধ হয়ে আসছে কেন? আহিয়ান ভালো করে বুঝতে পারছে অনন্যার অবস্থা। এইভাবে জড়িয়ে ধরাতে অনন্যার এমন আনিজি লাগছে। কেন আবার? এভাবে ধরে রাখলে যে কারোরই দম বন্ধ হয়ে আসবে। তোমার হার্টবিট এত ফাস্ট রানিং হচ্ছে কেন? আচ্ছা, আপনার মতলবটা কি বলেন তো? আমাকে মেরে ফেলার ধান্দা এসব, তাই না? জড়িয়ে ধরলে যে কেউ মরে সেটা জানতাম না। আচ্ছা, জড়িয়ে ধরাতেই তোমার এইরকম নাজেহাল, বাকিগুলোতে কি হবে তাহলে? নির্ঘাত হসপিটালাইজড করতে হবে। কি সব বাজে কথা বলছেন? ওকে, ঘুমাতে দাও। বারণ করছে কি? ঘুমান। এইরকম নড়াচড়া করলে কেমনে ঘুমাবো? আমাকে ছাড়ুন, তাহলেই ঘুমাতে পারবেন। ছাড়বো না, আর একটু যদি নড়েছো তাহলে কিন্তু। তাহলে কি? ভয় পেয়ে গেলে আমি বলতে চেয়েছিলাম যদি নড়েছো তো এর থেকেও বেশি শক্ত করে জড়িয়ে ধরবো। যদি সেটা না চাও তাহলে নড়বে না, যদি চাও তাহলে নড়ো, আমার ধরতে প্রবলেম নেই। প্রবলেম থাকবে কি করে? লুচুর বস্তা কোথাকার। কিছু বললে? কই না তো, কি বলো? সেটাই তোমার জন্য বেটার। কিছুক্ষণ পর দেখ, রাক্ষসটা সুখ কত, আমাকে কোলবালিশ পেয়েছে, কি সুন্দর আরাম করে ঘুমাচ্ছে, তাও আবার আমার পেটের ওপর হাত রেখে। মন্ডায় চাইতাছে উষ্টা দিয়ে বেডের থেকে ফালায় দিই। দূর, ভাল লাগে না, আমার তো ঘুমই আসছে না। কিছুক্ষণ পর অনন্যাও ঘুমের রাজ্যে চলে গেল। সকালে আহিয়ান জাগনা পেতেই অনন্যার দিকে নজর গেল। অনন্যাও এক হাতে আহিয়ানকে জড়িয়ে ধরে আছে, চুলগুলো কপালে পড়ে আছে। আহিয়ানের ইচ্ছে করছে আলতো হাতে চুলগুলো সরিয়ে অনন্যার কপালে গুড মর্নিং কিস করতে। যেই ভাবা সেই কাজ, অনন্যার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে আলতো করে অনন্যার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল আহিয়ান। আহিয়ানের ঠোঁটের স্পর্শ পেতেই অনন্যা একটু নড়ে উঠল। আহিয়ান মুচকি এসে ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। কিছুক্ষণ পর অনন্যা জাগনা পেয়ে আহিয়ানকে পাশে দেখতে না পেয়ে তাড়াতাড়ি উঠে বসলো। গুড মর্নিং। সত্যি কি গুড মর্নিং? মানে? কিছু না। দিলে তো, সকাল সকাল মুডটাই নষ্ট করে দিলেন তো আমার সারা দিনটাই নষ্ট করে। আপনার এই সুইট গুড মর্নিং এর পেছনে যে কি ব্যাড ডে আছে আমার কপালে, আল্লাহ ভালো জানে। কিছু বললে? জি না, বলেছি আরো 150 বার বলবো। ব্রেকফাস্ট টেবিলে অনন্যা, তোর আব্বু ফোন দিয়েছিল। ও ও কি ওতে বলেছে? বিয়ের পর তো আর যাওয়া হয়নি তোদের। হ্যাঁ, ঘুরে এসো। এমনিতেও 2 দিন তোমার ছুটি, অফিসে যেতে হবে না। ও একা যাবে নাকি? তুমিও যাবে? আর সেটা আজকেই? অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে। কিন্তু আমার অফিস। কোনো কিন্তু নয়, 2 দিন অফিসে না গেলে কিচ্ছু হবে না। হবে তো, অফিসে না গেলে দোলার সাথে দুলতে পারবেন না, পেটা বজ্জাত। বিকেলে অনন্যা রেডি হয়ে বসে আছে, কখন আহিয়ান আসবে। বারবার দরজার দিকে উকিঝুঁকি দিচ্ছে। কতদিন পর আব্বু আম্মুর সাথে দেখা হবে সেই ভেবেই খুশিতে মনটা লাফাচ্ছে। একদিকে যেমন খুশি, অন্যদিকে তেমন একটু মন খারাপ। তবে মন খারাপটাকে পাত্তা দিল না অনন্যা। কিছুক্ষণ পর আহিয়ান অফিস থেকে ফিরল, আর সাথে সাথেই চলুন। কোথায়? বারে, কোথায় আবার?
আমাদের বাড়িতে? তোমার যদি এত তাড়া থাকে তো তুমি একাই যাও। কেবল ফিরলাম, চেঞ্জ করে ফ্রেশ তো হতে দিবে নাকি? ও আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি কফি নিয়ে আসি। তোমাকে লাফালাফি করতে বলিনি, রেস্ট নেওয়ার জন্য ছুটি দিয়েছিলাম। আর ইউ ওকে? একদম জানতো, ফ্রেশ হয়ে আসেন তাড়াতাড়ি। আহিয়ান ড্রাইভ করছে, তার পাশে বসে আছে অনন্যা। অনন্যাকে দেখে বেশ ফ্রেশ লাগছে, হয়তো নিজের বাড়ি যাচ্ছে বলে এত খুশি। অনন্যাকে দেখতে অনেক সুন্দর লাগছে, যার জন্য বারবার আহিয়ান অনন্যার দিকে তাকাচ্ছে। দেখুন, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। হঠাৎ করে অনন্যার মুখ থেকে এমন কথা শুনে তার আগা মাথা না বুঝে গাড়ি সাইডে ব্রেক করলো। মরতে চাও না মানে? আর কে তোমাকে মারতে চাইছে? আপনি থাকতে অন্য কারোর দরকার নেই। কি সব ফালতু বকছো এই মাঝ রাস্তায়? ফালতু কথা হবে কেন? ড্রাইভ করছেন তো রাস্তার দিকে তাকিয়ে করেন, আমার মুখের দিকে কেন বারবার তাকাচ্ছেন? অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি হবে বলেন তো? আই নো আমি দেখতে যথেষ্ট সুন্দর, তাই বলে কি ওভাবে তাকাতে হবে? ওরে আমার রূপের ডালি রে, রূপ বেবে পড়তেছে না, একদম বাজে পেতনির মতো লাগছে, তাই বারবার তাকাচ্ছি। আদৌ এটা তুমি অনন্যা কিনা শিওর হওয়ার জন্য। কি? এখন একদম পারফেক্ট পেতনি লাগছে। হা 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 হা। বাড়িতে পৌঁছাতেই অনন্যা গিয়ে তার আম্মুকে জড়িয়ে ধরে। কেমন আছো আম্মু? এই তো এখন ভালো আছি, তোকে ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। এই তো আমার মামুনিটা চলে আসছে, এখন আমরা সবাই ভালো থাকবো। আহিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। শ্বশুর শাশুড়ি মেয়ের সাথে যে কেউ এসেছে, সেদিকে কারোর হেলদোলি নেই। আরে আইয়ান, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বসো। জি আঙ্কেল, ভাগ্যিস আমায় দেখতে পেয়েছেন। নো আঙ্কেল, বাবা ডাকবে। বাবা কেমন? লজ্জা পেতে হবে না। ডিনার শেষে অনন্যা রুমে এসে ঘুমানোর জন্য নিচে বিছানা করছে। আহিয়ানের তো রাগে মাথা বনবন করছে। কি জেদ, কাল এতবার বলার পরেও সেই নিচেই বিছানা করছে আহিয়ানকে দেখে। আমার রুমের সাথে করিডোর নেই, তাই বাধ্য হয়ে নিচেই বিছানা করতে হলো। কার জন্য? আমার? এ মাছি, আপনার জন্য কেন আবার? আমার নিজের জন্যই। কিসের তো অহংকার তোমার? হ্যাঁ, বড্ড জেদ না তোমার? অনন্যাকে বসা থেকে তুলে দাঁড় করিয়ে নিজের সাথে চেপে ধরে অনেকটা রেগে। সবসময় আপনার কথা শুনতে আমি বাধ্য নই। কাল একটু অসুস্থ ছিলাম, তাই আপনার সব জোর জবরদস্তি মেনে নিয়েছিলাম। কিন্তু কিন্তু কি? নিজের সাথে অনন্যাকে আরো চেপে ধরে। অনন্যা তো এবার আরো ছটফট করা শুরু করলো। আহিয়ানের কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য ব্যস্ত। খুব সাহস বেড়েছে না তোমার? দুদিন ধরে কিছু বলছি না বলে ভেবো না আর কিছু বলবো না। অসুস্থ ছিলে বলে সব কিছু থেকে ছুটি দিয়েছিলাম। যা করার করবেন, এখন আমাকে ছাড়েন। তোমার সাথে অযথাই কথা বলছি, তাহলে বাঁকা আঙ্গুলে ঘি তুলি। শুধু শুধু সোজা আঙ্গুল দিয়ে কেন কষ্ট করব? অনন্যাকে আজকেও কোলে নিয়ে বেডে শুইয়ে দিল। বেডে শুইয়ে দিয়ে, যদি নেমেছো তো কাল জড়িয়ে ধরা অবধি ছিলাম, আজ কিন্তু তার থেকেও বেশি অবধি যাব। সো অ্যাজ ইউর উইশ। আপনি তো লুচুদের সর্দার, কিভাবে ব্ল্যাকমেইল করছেন? বক বক অফ করো অ্যান্ড ঘুমাও। গুড নাইট। অনন্যার অনেকটা কাছে এসে কপালে কিস করে। সরেন। আর এটা কি করলেন? কি করলাম বোঝো না? বোঝাতে হলে তো আবারও আহিয়ানের কথা শেষ হবার আগেই। বুঝতে পেরেছি। আপনি আমার কাছ থেকে একটু সরে ঘুমান প্লিজ। এই তুমি কি আগে থেকে তোতলা? আগে থেকে হতে যাব কেন? আপনি আমার এত কাছে আসলেই আমার এমন হয়। এত কাছে কোথায়? এখনো যথেষ্ট ডিস্টেন্স আছে আমাদের মাঝে। সকালে ঘুম থেকে জাগ না পেয়ে অনন্যা উঠতে যাবে, কিন্তু শাড়িতে টান অনুভব করলো। খেয়াল করে দেখলো আহিয়ানের হাতের মুঠোই বন্ধি অনন্যার শাড়ির আঁচল। অনন্যা আস্তে আস্তে আহিয়ানের হাত থেকে শাড়ির আঁচলটা ছাড়িয়ে নিয়ে উঠতে যাবে। এখন বাঁধলো আরেক বিপত্তি, কারণ আহিয়ান ঘুমের ঘোরে অনন্যাকে টেনে বিছানায় শুয়ে দিয়ে আরাম করে অনন্যার উপর হাত পা তুলে দিল। ও আব্বু গো, আম্মু গো, আমারে বাঁচাও গো, আমার উপর একটা হাতি পড়ছে গো। অনন্যার চিৎকারে আহিয়ান ধরপড়িয়ে উঠে, চোখ ডলতে ডলতে, কি হয়েছে? এমন চিৎকার করছো কেন? চিৎকার করবো না তো কি করব? আমার উপর তো হাতি পড়েছিল, সেটার থেকে বাঁচার জন্যই তো আব্বু আম্মুকে ডাকছিলাম। হাতি? তাও আবার এই ঘরে? কোথা থেকে আসবে হাতি? এদিক ওদিক না তাকিয়ে নিজের দিকে তাকালেই হাতিটাকে দেখতে পাবেন। হোয়াট? কি বলতে চাইছো? আপনি যেটা বুঝতে পেরেছেন আমি ঠিক সেটাই বলছি। সকাল সকাল কি সব বাজে বকছো? তাও টপিক পেলে না, হাতি নিয়ে পড়েছো? হাতি নিয়ে আমি কেন পড়বো? হাতিই তো পড়েছে আমার উপর। মানে বুঝলেন না তো? আপনার এমন হাতির মতো হাত পা আমার উপর কেন তুলে দিয়েছিলেন? তুমি পাগল নাকি আমি? অবভিয়াসলি আপনি না হলে আমি উঠতে যাব, তখন আমায় টেনে ধরে আমার হাত পা তুলে দিলেন কেন? তাই বলে আমায় হাতি বানিয়ে দিবে?
হাতই তো, কি ভারী আপনার হাত পা। হাত পা এর ভারী সহ্য করতে পারো না, তাহলে আমি পুরো মানুষটার ভার কি করে সহ্য করবে? আপনাকে কি আমি কোলে নিয়ে ঘুরবো নাকি, যে আপনার পুরো ভার সহ্য করতে হবে? যত সব। কি হলো বুঝলাম না। আমি বললাম কি আর আমার বউ বুঝলো কি? হায় রে কপাল। বিড়বিড় না করে কি ফ্রেশ হয়ে আসেন, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আপনার সাথে বক বক করতে করতে। ব্যাপার না, এই সময়ে সবাই একটু একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, এটা সবাই জানে। আই, আপনার হয়েছেটা কি বলেন তো? কি সব বাজে বকছেন সেই কখন থেকে? আমি আম্মুর কাছে গেলাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসেন। নিচে এসে আম্মু কি করছো? এই তোমার রান্না করলাম। তুই একা কেন? আইহানকে সাথে নিয়ে আসবি তো? উনি ফ্রেশ হয়ে আসছেন। আম্মু, আম্মু একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ কর না, অনুমতি নেওয়ার কি আছে? তুই কি জিজ্ঞেস করবি সেটা আমি জানি। আপু কথাটা আম্মুকে জিজ্ঞেস করছি, আম্মুকেই বলতে দাও। ওর কথা কেন গায়ে মাখাচ্ছিস? জানিসই তো ও কেমন। কি জানার আছে বল। আহান বা ওর পরিবার কি জানিয়েছে কেন ওরা এমনটা করলো? কেন বিয়ের দিন আমাকে রিজেক্ট করলো? কেন আবার? তোর তো কোনো পরিচয়ই। কথাটা শেষ হওয়ার আগেই অনন্যার আম্মু অন্যার গালে থাপ্পড় বসিয়ে দিল। তো সাহস হয় কি করে এই কথাটা মুখে আনার? তোকে অনেকবার সাবধান করার পরেও। আম্মু তুমি এটা কি করলে? থাক, নাটক করতে হবে না। তুই তো খুশি হয়েছিস। তুই যবে থেকে আমাদের জীবনে এসেছিস, ঠিক তবে থেকে আপু আম্মুর থেকে পর হয়ে গেছি আমি। আমার সকল জিনিসে তোর ভাগ বসেছে। আমার সব জিনিস তোর সাথে ভাগ করে নিতে হতো। আব্বু আম্মুকে তো কেড়েই নিয়েছিস। আপু তুমি আমার ভুল বুঝছো। চুপ কর তুই। তোর জন্য আমার জীবনটা বিষিয়ে গিয়েছে। সেই 7 বছর বয়স থেকে তুই আমার জন্য অভিশাপ হয়ে আমার জীবনে এসেছিস। অনন্যার আব্বু চিৎকার চেঁচামেচি শুনে ড্রয়িং রুমে এলো। ড্রয়িং রুমে এসে ওনার বুঝতে বাকি নেই কি নিয়ে ঝামেলা হয়েছে। সেই একটা ব্যাপার নিয়ে আবার সিক্রেট, এই নিয়ে যেন আর একটাও কথা না হয়। আর অন্না তুমি এখানে কেন? বিষয়টি এক্সপেক্ট করতে পারলে না? সেটাই আমি বুঝি না। এখন তো অনন্যার বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেছে। আমাদের শিক্ষায় কি কোনো ভুল ছিল যার কারণে অন্যায় এমন হয়েছে? যদি আমাদের শিক্ষায় কোনো ভুল থাকতো তাহলে অনন্যাও অন্যার মতোই হতো। অন্যার মানসিকতার জন্যই নিজেই দায়ী। অন্যা চোখের পানি লুকিয়ে সেখান থেকে চলে আসছিল। কোথায় যাচ্ছিস? আমার খুব খিদে পেয়েছে। তো আজ তুই আমাকে খাবার সার্ভ করে দিবি। আইয়ানকে ডেকে নিয়ে আয় তো। এই তো বাবা, আমি চলে আসছি, আর ডাকতে যেতে হবে না। এসো এসো, তাড়াতাড়ি খাবার দাও তো। অনন্যার আম্মু অনন্যার দিকে একবার তাকিয়ে খাবার দিতে লাগলো। অনন্যাও ওর আম্মুর সাথে হেল্প করতেছিল। আহিয়ান হাত দিয়ে খাবার নাড়ছে আর ভাবছে তখনকার পুরো ঘটনাটা। না, আহিয়ান পর্যবেক্ষণ করছে। আহিয়ানের মাথায় শুধু অন্যার কথাগুলোই ঘুরপাক খাচ্ছে। আর অনন্যার আব্বু আম্মুর চোখে কিছু একটা লুকানো ছিল, কিছু একটা আঁচ করতে পেরেছে আহিয়ান, কিন্তু সেটা কি বুঝতে পারছে না। অনন্যারও মন খারাপ, তাই অল্প কিছু খেয়ে উঠে গেল। অর্ণাকে আর খাবার টেবিলে ডাকিনি, কারণ ও আসলে আবার সিন ক্রিয়েট করতে পারে আহিয়ানের সামনে। কি একটা বাজে ঘটনা ঘটে গেল সকাল সকাল, যার কারণে সবার মনে মেঘ জমেছে। অনন্যা ছোট থেকেই অর্ণার এসব কথা শুনে আসছে, কিন্তু আব্বু আম্মুর এত ভালোবাসার কাছে ওসব কিছুই না। অনন্যা রুমে না এসে ছাদে চলে গেছে। আহিয়ান রুমে অনন্যাকে দেখতে না পেয়ে ছাদে চলে গেল। কিছুটা হলেও অনন্যাকে হয়তো বুঝতে পারে কোথায় যেতে পারে। অনন্যা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সকাল সকালে কি আজ আকাশে মেঘ জমেছে? অনন্যা হাত দিয়ে গালের পানিটুকু মুছে নিয়ে পিছনে ঘুরলো। মানে? না কিছু না। তোমার কি মন খারাপ? কই না তো, এমনি ভালো লাগছিল না, তাই ছাদে এসেছি। আপনি কেন আসলেন ছাদে? তোমায় রুমে পেলাম না, নিশ্চয়ই ছাদে এসেছো, তাই ভাবলাম আমিও যাই। ও, আহিয়ান অনন্যার কাছে কিছু জিজ্ঞেস করলো না, কারণ অনন্যার থেকে কিছু জানতে পারবে না। কিন্তু আহিয়ানের প্রচুর কিউরিসিটি হচ্ছে সত্যিটা জানার জন্য। একমাত্র অনন্যার আব্বুর কাছ থেকেই সত্যিটা জানতে পারবে। আব্বু চলেন বাগানে যাই, বাগানটা ঘুরে ঘুরে দেখব। চলো আমাদের বাগানের। তখনই অনন্যার আব্বুর কাছে আহিয়ান জানতে চাইলে তিনি প্রথমে বলতে চায় না। আহিয়ানের জোরাজোরিতে বলতে শুরু করে। অন্যার যখন 5 বছর বয়স তখন আমরা ওকে একটা পার্কের পাশে পাই অজ্ঞান অবস্থায়। সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে রাস্তায় অনেক মানুষের ভিড় থাকে। আমরা ভিড় দেখে এগিয়ে যাই, গিয়ে দেখতে পাই অনন্যার আব্বু আম্মু দুজনেই ডেড, আর অনন্যা রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘটনাক্রমে আমরাও সেখানে যাই অন্যাকে নিয়ে বেড়াতে। তখন অন্যার বয়স 7 বছর।
এতে মানুষের ভিড়ে এইটুকু একটা বাচ্চা মেয়েকে ছেড়ে আসতে পারেনি। অনন্যাকে তুলে হসপিটালে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর ও বারবার অজ্ঞান হয়ে যায়, একটা ট্রামার মধ্যে চলে যায়। অনন্যার আব্বু আম্মুকে পুলিশ আইডেন্টি করার জন্য নিয়ে যায়, কিন্তু কোনো আইডেন্টি পায় না। অনন্যা শুধু নিজের আব্বু আম্মু আর নিজের নাম ছাড়া কিছুই বলতে পারেনি। কিন্তু অনন্যার আব্বু আম্মুর অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? রাস্তার লোকজন আর অনন্যার থেকে যা জেনেছি, অনন্যা আর ওর আব্বু আম্মু পার্কে বেঞ্চে বসেছিল, আর অনন্যার আব্বু অনন্যার জন্য আইসক্রিম কিনতে গিয়েছিল রাস্তার অপর পাশ থেকে। কিন্তু অনন্যা ওর আম্মুর কাছ থেকে উঠে ওর আব্বুর কাছে যাওয়ার জন্য হাঁটতে হাঁটতে রাস্তার মাঝে চলে আসে। ওই সময় অনন্যার আব্বু আম্মু দুজনেই ওকে বাঁচানোর জন্য রাস্তার মাঝে চলে আসে। অনন্যার আম্মু অনন্যাকে ধাক্কা দিয়ে রাস্তার সাইডে ফেলে দেয়, আর দ্রুতগামী একটা ট্রাক এসে দুজনেই ট্রাকের নিচে চাপা পড়ে সেখানেই মারা যায়। আর সেই ঘটনা কিছুটা অনন্যা দেখে অজ্ঞান হয়ে যায়। তারপর থেকেই অনন্যা অন্ধকার ভয় পায়। অনন্যার আব্বু আবার একটু থেমে আবার বলতে শুরু করলেন, তারপর থেকে অনন্যাকে নিজের মেয়ের মতো আমাদের কাছেই রেখে দিলাম। অনন্যা যেহেতু একটা ট্রামারের মধ্যে ছিল, নিজের আব্বু আম্মুকে চোখের সামনে এভাবে মরতে দেখে আমরা ওকে অনেক বেশি সময় দিতাম। ওকে এই ট্রামা থেকে বের করার জন্য অনন্যাকে বেশি আদর করতাম। ও ছোট বলে অনন্যার থেকে দুজনেই বড় ছিল, বেশ বুঝতে শিখেছিল, কিন্তু ও বুঝেনি আমরা অনন্যাকে আদর করতাম, সময় দিতাম, সেটা অন্যা হিংসা করত। অন্যার ধারণা অনন্যার জন্য ওর প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। অন্যার এসব একতরফা অভিমানের পাহাড় জমেছে মনে। রাতে ডিনার শেষে চলো ছাদে যাই। আপনি ছাদে যাবেন? না, চাঁদে যাব, নিয়ে যাবে? চলেন। ছাদে গেলে চাঁদের কাছাকাছি মনে হয়। অনন্যা রাতের আকাশে চাঁদ দেখতে ব্যস্ত, আর আহিয়ান অনন্যাকে দেখতে। এই যে মিস্টার, কোন রাজ্যে হারিয়ে গেলেন? ভালোবাসার রাজ্যে, যে রাজ্যে শুধু আমি আর তুমি। কি বললেন? কই না তো, কিছু বলিনি তো। ম্যাডাম, আজকে সাথে চাঁদ দেখতে দেখতেই কাটাবেন? কেন, আপনার কি ঘুম পাচ্ছে? চলো, কাল কিন্তু বাড়ি ফিরতে হবে, মনে আছে? হ্যাঁ আছে। পরের দিন সকালে অনন্যা আর আহিয়ান নিজেদের বাড়িতে ফিরে এলো 7 দিন পর। আহিয়ান অনন্যা যথারীতি অফিস জয়েন করেছে। আহিয়ান আগের থেকে অনেকটা কেয়ারিং হয়েছে অনন্যার প্রতি, অনন্যাকে আগলে আগলে রাখার চেষ্টা করে। এখন দুজন একসাথে এক গাড়িতে অফিস যায় এবং বাড়ি ফিরে অফিস থেকে অনন্যাকে বাড়ির গেটের সামনে ড্রপ করে দিয়ে, তুমি যাও, আমি আসছি। কোথায় যাবেন? একটা কাজ আছে, তাড়াতাড়ি ফিরবো। তাহলে আগে বলতেন, আমি একা চলে আসতাম, শুধু শুধু আপনার দ্বিগুণ কষ্ট হলো। সব সময় ডেডলাইন বেশি বুঝো। এই কয়দিন আগে হলো মাঝ রাস্তায় নামিয়ে দিতে দুবার ভাবতেন না। আকাশ কুসুম হয়েছে বাবা, এবার ভিতরে যাও। ও বাড়ি থেকে আসার পরেই কেমন 190 অ্যাঙ্গেল পাল্টে গেছে। হয়েছিটা কি, ভূতে টুতে ধরলো নাকি? বিড়বিড় করতে করতে বাড়ির ভিতরে চলে গেল। কলিং বেল বাজাতেই আহিয়া এসে দরজা খুলে দিল। ভাবি, তুমি একা কেন? ভাইয়া কোথায়? ভাইয়া একটা কাজে গিয়েছে, কিছুক্ষণ বাদেই চলে আসবে। সত্যি বলছিস তো, নাকি আহিয়ান তোকে একা পাঠিয়ে দিয়েছে? না মা, স্যার আমাকে গেটের সামনে নামিয়ে দিয়ে তারপর গিয়েছে। আহিয়ান অনন্যার জন্য ফুল কিনতে গিয়েছিল, রাস্তায় ফুল বিক্রি করছিল, কিন্তু অনন্যার সামনে কিনলে তো আর সারপ্রাইজ দেওয়া হবে না, তাই অনন্যাকে বাড়িতে ড্রপ করে ফুল কিনতে গিয়েছিল। আহিয়ান রুমে এসে অনন্যাকে দেখতে না পেয়ে ভেবেছিল অনন্যা হয়তো ছাদে গিয়েছে, কিন্তু আহিয়ানের ভাবনা ভুল, কারণ অনন্যার হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে করিডর থেকে, হয়তো কারোর সাথে কথা বলছে। অনন্যাকে চমকে দিবে বলে অনন্যাকে না ডেকেই করিডরের দিকে পা বাড়ায় আহিয়ান। করিডরে গিয়ে অনন্যার বলা কথায় আহিয়ানের পায়ের নিচের মাটি সরে গেল। অনন্যা হেসে হেসে কাউকে বলছে, আমিও তো তোমায় ভালোবাসি। আর কিছু শোনার সাহস হলো না আহিয়ানের। সাথে সাথে রুমে চলে আসলো আহিয়ান। আহিয়ান রুমে এসে বসে আছে সোফায়, সামনে সেন্টার টেবিলে রাখা আছে ফুলগুলো। কিছুক্ষণ পর অনন্যা রুমে আসলো আহিয়ানকে দেখে। আপনি কখন আসলেন? এই তো কেবলই আসলাম। আচ্ছা, ফ্রেশ হয়ে। ওয়াও, ফুলগুলো খুব সুন্দর। কার জন্য এনেছেন? কার জন্য আবার? আমার নিজের জন্যই। এতদিন শুধু জানতাম তুমি আমায় ভালোবাসো না, কিন্তু এই আশায় থাকতাম যে একদিন ঠিক আমার জন্য তোমার মনে ভালোবাসা জাগবে, কিন্তু সেটা তো হবার নয়, কারণ তুমি যে অন্য কাউকে ভালোবাসো। কিন্তু প্রশ্নটা হলো, তুমি তো অন্য কাউকে ভালোবাসো, তাহলে তোমার আব্বুর কথা মতো বিয়ে করতে কেন রাজি হলে? এত কিছু আমার জেনে কাজ নেই, এটা তো জেনে গিয়েছি তুমি অন্য কাউকে ভালোবাসো। আপনি নিজের জন্য নিজে ফুল কিনে এনেছেন?
আমি কি একবারও বলেছি আমি নিজে কিনেছি? এই ফুলগুলো দোলা দিয়েছে আমায় ভালোবেসে। এক সেকেন্ড, এই দোলা বালি আসলো কোথা থেকে? আপনি তো বললেন কোনো কাজে যাচ্ছেন, তাহলে দোলা, দাঁড়ান দাঁড়ান, আধা সেকেন্ড, তার মানে ওই দোলা তেঁতুল চুন্নির সাথে দেখা করবেন বলেই মিথ্যা কাজের বাহানা দিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। তোমার কোনো সমস্যা? সারাদিন তো আপনার সাথে চিপকে লেগে থাকে, পারলে গলায় ঝুলে থাকতে চায়, তাও আবার অফিসের পর মিট করতে হয়। পারলে দোলাকে কোলে নিয়ে ঘুরবো, তাতে তোমার কি যায় আসে? আরে আজব তো, আমারই তো যায় না, কিছু যায় আসে না। হ্যাঁ জানি, সরো সামনে থেকে, ফ্রেশ হতে যাব। যান, ধরে রাখছে কে? আহিয়ান ফ্রেশ হয়ে এসে সোফায় বসে দোলার সাথে ফোনে কথা বলছে। অনন্যাকে দেখিয়ে দেখিয়ে, আচ্ছা ভিডিও কল দিচ্ছি। Give me 5 minutes, sir, please. তুমি তো এমনিতেই অনেক সুন্দর, আমার সাথে ভিডিও কলে কথা বলার জন্য কোনো প্রিপারেশন নিতে হবে না। হ, তোর ওই দোলাকে একদম তেঁতুল গাছের পেতনির মতো লাগে। আহিয়ান দোলার সাথে ভিডিও কলে কথা বলছে, কি থেকে কি বলবে ভেবে পাচ্ছে না। অনন্যাকে দেখে দোলার প্রশংসায় পঞ্চমুখ। তোমাকে এই কালার ড্রেসে দারুণ লাগছে। স্যার, আজ আপনার কি হয়েছে বলেন তো? আমার সাথে ফোনে কথা বলছেন, তাও আবার ভিডিও কলে, আবার আমার প্রশংসাও করছেন। তোমার কি ভালো লাগছে না আমার সাথে কথা বলতে? কি যে বলেন না, আমি তো ভাবছি আমি এখনো স্বপ্নই দেখছি। তাই আমিও সেম। স্যার, ঠিক আছে তো? কি থেকে কি বলছে কিছুই বুঝতে পারছি না। তাতে আমার কি? স্যার যে আমার সাথে কথা বলছে, এটাই অনেক। যদি খিদে পায় তো নিচে আসেন খেতে, আর যদি কথাতে পেট ভরে থাকে তাহলে তো হয়েছেই। বলেই হনহনিয়ে চলে গেল অনন্যা। অনন্যা চলে যেতেই আহিয়ান ফোনটা কেটে দিল। আর এদিকে তো দোলার মনে লাড্ডু ফুটছে। আহিয়ান নিজে থেকে ওর সাথে এত ডিপলি ভাবে কথা বলছে। আহিয়ানকে ইমপ্রেস করার জন্য এক ধাপ এগিয়ে গেল দোলা। আমাকে এই কালার ড্রেসই সুন্দর লাগছে, তার মানে স্যারের এই কালারটা নিশ্চয়ই ফেভারিট কালার। কালকে আমি এই কালারের সব কিছুই পরে যাব। স্যার আর চোখ না, স্যার না, শুধু আহিয়ান। আহিয়ান আর চোখই ফেরাতে পারবে না। পরের দিন অফিসে সবাই অফিসে এসে কেবলই যে যার ডেস্কে বসে কাজ করতে লাগলো। কিন্তু দোলাকে দেখে কাজ বাদ দিয়ে কেউ কেউ বসা থেকে দাঁড়িয়ে গিয়েছে। দোলা হেলে দুলে হেঁটে আসছে। সবাই যে ওর দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে সেদিকে ওর কোনো খেয়াল নেই। ওর তো খেয়াল শুধু আহিয়ানের দিকে। আহিয়ানের সামনে গেলে নিশ্চয়ই আহিয়ান সারপ্রাইজড হয়ে যাবে, এসব আকাশ কুসুম ভাবছে। অনন্যা ডেস্কে কাজ করছে, হঠাৎ একটা কলম নিচে পড়ে যায়। আমি জানি আমায় দেখতে অসম্ভব সুন্দর লাগছে, তাই বলে তোমরা সবাই কাজে মনোযোগ না দিয়ে আমার দিকে এভাবে তাকিয়ে থাকবে? আপনাকে অসম্ভব সুন্দর লাগছে, কে বলল? আমি যখন রাস্তা দিয়ে আসলাম সবার চাহনিতেই বোঝা গিয়েছে, তারপর অফিসে আসার পরেও সবার নজর আমার দিকে। এটাতে প্রমাণ করে নাকি? সবাই আপনার সৌন্দর্যের জন্য তাকিয়েছিল না, শহরে জল জ্যান্ত সর্ষে ক্ষেত ঘুরে বেড়াচ্ছে সেটা দেখার জন্যই তাকিয়েছিল। কারণ জেনারেলি শহরে তো সর্ষে ক্ষেত দেখা যায় না, আজকেই হয়তো প্রথম এক্সপিরিয়েন্স হলো সবার। হোয়াট ডু ইউ মিন বাই সর্ষে ক্ষেত? সর্ষে ক্ষেত মিন্স সর্ষে ক্ষেত। আপনার তো এখানেই লেট হয়ে যাচ্ছে, আপনার স্যার আপনার জন্য ওয়েট করছে। ও হ্যাঁ, আমি তো এখানে অযথা টাইম ওয়েস্ট করছি। বলেই আহিয়ানের কেবিনের দিকে পা বাড়ালো। অনন্যার এসব বলার কারণ হলো দোলার ড্রেস আপ, এ টু জেড হলুদ কালার। কালকে আহিয়ানের সাথে কথা বলার সময় দোলা হলুদ কালারের ড্রেস পরা ছিল। অনন্যাকে দেখে দোলার মিথ্যা প্রশংসা করেছে। আহিয়ান আর দোলা তো সত্যি ভেবে আহিয়ানকে ইমপ্রেস করার জন্য একদম সর্ষেকে ছেঁচে এসেছে। আহিয়ানের কেবিনের সামনে এসে, মে আই কাম ইন স্যার? ইয়েস। দোলাকে দেখে তো আহিয়ানের অজ্ঞান হওয়ার অবস্থা। আহিয়ান তো অন্যদিকে মুখ ফিরিয়ে মুচকে মুচকে হাসছে, কারণ যা লাগছে না দোলাকে একদম বাঁধিয়ে রাখার মতো। দোলা মিষ্টি একটা হাসি দিয়ে, একদম সর্ষে ক্ষেতের মতো লাগছে। কি বললেন স্যার? ভালো লাগছে। এই ফাইলগুলো চেক করে দেখেন তো ঠিক আছে নাকি। দূর, ভালো লাগে না। ভালো করে তো তাকিয়েও দেখলো না, তার আগেই কাজ। দুপুরে, স্যার আমার ছুটি লাগবে। ছুটি তো মামার বাড়ির আবদার, চাইলেই পাওয়া যায়। আপনার সাথে মজা করতে বা ঝগড়া করতে আসিনি, আমার লাঞ্চের পর ছুটি লাগবে। কেন, কারোর সাথে ডেটে যাবে? হ্যাঁ যাব, আপনার কোনো সমস্যা? তখনই অনন্যার কথা শুনে আহিয়ান রেগে যায়। চেয়ার থেকে উঠে অনন্যাকে চেপে ধরে। তোমার সাহস হয় কি করে আমার সামনে এই কথা বলার? তোমাকে তো আমি, আহিয়ানের কথা শেষ করার আগেই চোখ বন্ধ করে আস্তে আস্তে, আমার কথাটা তো আগে শোনেন। একদম চুপ। কি কথা শুনবো?
কার সাথে দেখা করতে যাবে আগে সেটা বলো। আজ আমার একদিন আর ওই ছেলেটার 12 দিন। এক সেকেন্ড, আপনি কোন ছেলের কথা বলছেন? আইসে আমার ন্যাকা ষষ্ঠী। কোন ছেলের কথা বলছেন? তোমার নাগরের কথা বলছি। এবার বুঝতে পেরেছো? কি সব ভাষা নাগর? এটা আবার কোন ধরনের ভাষা? আমি কি একবারও বলছি আমি কোনো ছেলের সাথে দেখা করতে যাব? সবকিছু কি তোমায় বলতে হবে? আমি কি কিছু বুঝি না নাকি? বুঝেন তো, কিন্তু উল্টো। যেটা বোঝার সেটা তো এক চুলো বুঝবেন না। কি করে ভুল বোঝা যায় সেটা খুব ভালো করে বোঝেন। ভুল কেন বুঝবো? আমি একদম ঠিক বুঝেছি। আপনি তো ভুল বুঝতেই পারেন না, কারণ আপনি তো জ্যোতিষীর নানা। এই স্টুপিড, এসব কি বলছো? আপনি স্টুপিড নাম্বার 1। অনন্যা আর আহিয়ানের বোকা বোকা ঝগড়ার মাঝে অনন্যার ফোন এলো। ফোনটা রিসিভ করে হ্যাঁ বলো, কি করে যাব? ওই রাক্ষসটা তো ছুটিই দিচ্ছে না। প্লিজ লক্ষ্মীটি রাগ করো না। এবার আর আহিয়ান চুপ থাকতে পারল না। অনন্যার হাত থেকে ফোনটা নিয়ে নিল এবং ফোনের অপর পাশের ব্যক্তিকে নাকানি চুবানি দেওয়ার জন্য প্রিপেয়ার হয়ে ফোনটা নিজের কানে ধরল। ফোনের অপর পাশের ব্যক্তির কণ্ঠস্বর পেয়ে আহিয়ান হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না, কারণ ফোনের অপর পাশে আর কেউ নয়, তার নিজের বোন আহিয়া। ভাবি, ভাবি, প্লিজ কোনোভাবে তোমার ওই রাক্ষসটাকে, না মানে ভাইয়াটাকে ম্যানেজ করে আসো। আহিয়ার কণ্ঠ পেয়ে আহিয়ান একবার অনন্যা আর একবার ফোনের দিকে তাকিয়ে অবশেষে ফোনটা কেটেই দিল। আর অনন্যা অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে, তার মানে আহিয়ার সাথে। আহিয়ানকে থামিয়ে দিয়ে তা নয় তো কি, আপনি পুরো কথা না শুনেই সারা পৃথিবী ঘুরে আসলেন আর আমায় নাগরদোলায়ও তুলে ফেললেন। এই কথাটা আগে বললে কি হতো? আর তোমায় নাগরদোলায় কখন তুললাম? আগে বলার সুযোগ দিলে তো বলবো। ওই যে বললেন কোন নাগরের সাথে দেখা করতে যাব, ওইটাই। আর ওটা নাগর হবে না, নাগরই হবে, কারণ আহিয়া তো মেয়ে। অনন্যার এমন কথায় আহিয়ান না হেসে পারল না। কি করে যাবে? তুমি তো ড্রাইভ করতে পারো না। আমি কি তোমায়? না না, আমি সিএনজি নিয়ে চলে যেতে পারবো। আর আহিয়া তো বাড়ির গাড়ি নিয়ে আসছে, যাওয়ার সময় তো ওর সাথে যাব। ওকে, আসছি তাহলে। 1 মিনিট। লাঞ্চ করেছো? সেটা আর করতে দিলেন কখন? আপনার বকবকের জন্য অলরেডি অনেক লেট। রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নিব। অনন্যা আর আহিয়া শপিং মলের ভিতরে যাচ্ছে, আর আহিয়ানের বোকামির কথা বলে দুজনেই হেসে কুটি কুটি হচ্ছে। আচ্ছা আহিয়া, কি এত ইমার্জেন্সি ছিল যে আজকে শপিং এ আসতে হলো? অন্যদিন আসলেও তো পারতে। আসলে ভাবি, আমার একটা ফ্রেন্ডের বার্থডে 9 তারিখ, আর কাল তো 8 তারিখ। আমাদের সেমিস্টার এক্সাম শেষ, তাই সবাই মিলে কালকে অনেক ঘুরবো, বেড়াবো। সেই জন্য আজকে ছাড়া কোনো অপশন ছিল না। আচ্ছা, সব বুঝলাম, কিন্তু তোমার বন্ধু ছেলে নাকি মেয়ে? ছেলে কেন বলো তো? ও আচ্ছা, নাই এমনি জিজ্ঞেস করলাম আর কি। চলো। ভাবি, ও ভাবি, কি গিফট দেওয়া যায় বলো তো? গিফট দিবেই তো ফ্রেন্ডকে, কিছু একটা দিলেই তো হয়। এত স্পেশাল কিছু দেওয়ার কি আছে? সেটা না হয় স্পেশাল কাউকেই দিও। স্পেশালি তো। ও আচ্ছা, তাই বলো। না মানে স্পেশাল ফ্রেন্ড আর কি, তাই। আচ্ছা, বুঝতে পেরেছি। তোমার স্পেশাল ফ্রেন্ডের পছন্দ সম্পর্কে কোনো ধারণা আছে কি? না, তেমন কিছু তো জানি না, তার জন্যই তো তোমাকে নিয়ে আসছি। বলো না কি দেওয়া যায়। দাঁড়াও, ভাবতে দাও। এমন কিছু দেবে যাতে সেটা সব সময় ইউজ করতে পারে, আর সেটা দেখলেই তোমার কথা মনে পড়ে যাবে। ভাবি, কি সব বলছো? আমাকে সব সময় মনে পড়ার কি আছে? আচ্ছা, রিস্ট ওয়াচ বা ওয়ালেট দিলে কেমন হয়? এই দুটো জিনিসই ছেলেরা প্রায় সব সময় ইউজ করে। খারাপ না, এটাই ফাইনাল। তারপর অনন্যা আর আহিয়া বাসন্তী শপের ভিতর ঢুকলো। অনন্যা বেশ অনেকক্ষণ ধরে খেয়াল করছে, ওদের কেউ ফলো করছে। আহিয়া ওর পছন্দ মতো রিস্ট ওয়াচ আর ওয়ালেট নিল। অনন্যার একটা রিস্ট ওয়াচে চোখ আটকে গেল। এক দোটানায় জ্বলছে অনন্যা, যার জন্য রিস্ট ওয়াচটা নিবে তার পছন্দ হবে তো সে কি পড়বে এসব ভাবছে, আর রিস্ট ওয়াচটা হাত দিয়ে নাড়াচাড়া করছে। এটা কি তোমার পছন্দ হয়েছে? কিন্তু তাহলে নিয়ে নাও, যার জন্য নিচ্ছ তার খুব পছন্দ হবে। আমার ফোন এসেছে, কথা বলে আসছি। অনন্যা রিস্ট ওয়াচটা প্যাক করে দিতে বলল। তখনই আরেকটা ছেলে এসে সেম ডিজাইনের একটা রিস্ট ওয়াচ তার নিজের জন্য প্যাক করে দিতে বলল। এবার আর অনন্যা চুপ করে থাকতে পারল না। বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করছিল একটা ছেলে ওদের ফলো করছে। এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন?
ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো। তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন।